আচ্ছা, আপনাদের নিউমারিক্যাল মেথড ক্লাসে আপনাদের স্বাগতম। আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য যে অ্যাসাইনমেন্ট সেগুলো দিব হচ্ছে ঈদের পরে। আজকেই সম্ভবত আমাদের এই আপনাদের সিলেবাস কভারের শেষ ক্লাস, মানে আজকে পর্যন্ত যা পড়াবো সেটাই আপনাদের সিলেবাস থাকবে। আরও পড়ানো যাইতো, কিন্তু আসলে ঈদের পরে আর সিলেবাস বাড়াইতে চাই না। তো আজকে আমরা ওই রিগ্রেশন নিয়ে যেটা আলোচনা করতেছিলাম ওই জিনিসটাই আলোচনাটা শেষ করব রিগ্রেশনের অঙ্ক দিয়ে। আচ্ছা, তো গতদিন আমরা দেখছিলাম যে যে রিগ্রেশন মানে বেস্ট ফিট, যে লিনিয়ার রিগ্রেশনের বিভিন্ন ক্রাইটেরিয়া দেখতেছিলাম আর কি। তো গতদিন দেখছিলাম যে এররগুলার সামেশন বের করলে সেটার উপর ডিপেন্ড করলে কি সমস্যা। তখন সমস্যা ছিল যেটা, যে একটা এরর যদি +10 হয় এবং একটা এরর যদি সাপোজ -10 হয়, তাহলে দুইটা এররই খুব বড় বড়, কিন্তু দুইটা যোগ করলে কত হচ্ছে 10 -10 0। তার মানে কি, কারণ এররের সামেশনের সমস্যাটা হলো যে কিছু বড় বড় পজিটিভ এরর, কিছু বড় বড় নেগেটিভ এরর থাকলে তাদেরকে যোগ করলে যোগফলটা কিন্তু ঠিকই 0 হচ্ছে, কিন্তু আসলে রিগ্রেশনটা অত ভালো কিছু না আর কি। তো সেটার থেকেই এখন আমাদের আইডিয়া হচ্ছে যে তাহলে অ্যাবসলিউট ভ্যালু নিলে কেমন হয়। তো আমরা এখন এটা কাউন্টার এক্সাম্পল দিয়ে অ্যাবসলিউট ভ্যালুটা যে খারাপ সেটা এখানে দেখাবো। এখানে দেখেন আপনার টোটাল 4টা পয়েন্ট আছে, এ, বি, সি আর ডি। এ আর সি এর এক্স এক্সিস হলো সেম, আর আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্ট হচ্ছে বি, এই পয়েন্টটা সি এবং এই পয়েন্টটা হচ্ছে ডি। ঠিক আছে, এই ই আর এফ কি এটা আমরা একটু পরে আসতেছি। এই কালো কালো পয়েন্টগুলো হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, ই এফ কি জিনিস একটু পরে আসবে। ঠিক আছে, ই এফ আর জি একটু পরে আমরা আঁকতেছি। আচ্ছা, এখন দেখেন যে এখন আমরা একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেখাবো যে এই ক্ষেত্রে আসলে অ্যাবসলিউট ভ্যালু নিলে জিনিসটা ঠিক মতো কাজ করতেছে। আসলে অ্যাবসলিউট এররের অ্যাবসলিউট ভ্যালুগুলোর সামেশন যদি আমরা মিনিমাইজ করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আসলে জিনিসটা আসলে খুব খারাপ না। ঠিক আছে, কিন্তু সমস্যা হলো যে মোর দ্যান ওয়ান বা ইনফাইনাইট সংখ্যক বেস্ট সলিউশন পাওয়া যায়। এটা হলো এটা খারাপ দিক। রেজাল্ট যেটা পাওয়া যায় সেটা খারাপ না, কিন্তু অনেকগুলা উইনার পাওয়া যায়। এখন একটা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করলেন, কিন্তু প্রসেসটা এমন যে 10 জন উইনার, তাহলে ওই নির্বাচন করে আপনার লাভ কি? ঠিক আছে, এখন এই কারণে আসলে আমাদের একটু দেখতে হবে যে কী কারণ, কী সমস্যাটা এখানে আর কি। এখন এখানে যদি আপনি দেখেন যে এ বি সি ডি 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টের জন্য বেস্ট রিগ্রেশন লাইন বের করতে হবে। তো এখন আমরা ধরলাম যে এই বেস্ট রিগ্রেশন লাইনটা হচ্ছে সাপোজ এ বি, এই এ আর বি কানেক্ট করে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে বেস্ট রিগ্রেশন লাইন। লক্ষ্য করেন এ আর সি এর এক্স কোঅর্ডিনেট সেম এবং বি আর ডি এরও এক্স কোঅর্ডিনেট কিন্তু সেম। আচ্ছা, তো এখন তাহলে রিগ্রেশন লাইন যদি হয় এ বি, তাহলে আমি দেখেন এটাকে লাল করে দিলাম এ বিটাকে, আর এইখানে ওই টেবিলে আমি এখন টোটাল এররটা ক্যালকুলেট করছি। রিগ্রেশন লাইন যদি হয় এ বি, তাহলে এররের জন্য এ কত হবে, পয়েন্ট এ, যেহেতু রিগ্রেশন লাইনটা এর মধ্য দিয়েই গেছে, কাজে পয়েন্ট এ তো আসলে লাইনটার থেকে তার ডিস্টেন্স ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স তো হচ্ছে 0। এরপর সি, সি পয়েন্টটা তো ওই এই স্ট্রেট লাইন থেকে যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স চিন্তা করেন, ডিস্টেন্সটা হচ্ছে কত, এসি। ঠিক আছে, এই কারণে আমরা এই এ আর সিটা আগে থেকে কানেক্ট করে রাখছিলাম, ডিস্টেন্সটা হচ্ছে এসি। এবং যেহেতু আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, কাজে এসি পজিটিভ নেগেটিভ কিছু চিন্তা করার দরকার না, এসি অলওয়েজ পজিটিভ হবে। তাহলে আমাদের এখানে এসি এর জন্য এরর হচ্ছে কত, এসি। আবার যেহেতু রিগ্রেশন লাইনটা হচ্ছে এবি এবং পয়েন্টটা ডিরেক্ট বি এর মধ্য দিয়ে যাচ্ছে, কাজে পয়েন্ট বি এর জন্য এরর হচ্ছে কত, 0। এটা কিন্তু ও না, এটা 0। এটা আমি আসলে ভুল করছি, এটা আসলে 0 হবে। ঠিক আছে, এটা ও না। ঠিক আছে, দিস ওয়ান শুড বি 0। আচ্ছা, আর প্রবলেম আর পয়েন্ট ডি এর জন্য এররটা কত, এই লালটা যেহেতু রিগ্রেশন লাইন, কাজে ডিটা ওয়াই অ্যাক্সিস বরাবর তার ডিস্টেন্স হচ্ছে কত, বিডি। কাজে পয়েন্ট ই এর ডি এর জন্য টোটাল এরর হচ্ছে কত, বিডি। কেন এইটা এরর, কারণ হচ্ছে কি, কারণ এই এই বরাবর এক্স কোঅর্ডিনেটে আপনার এই পুরাটা হচ্ছে আপনার ট্রু ভ্যালু, আর এইটুক হচ্ছে সরি মানে কেন ডি পয়েন্ট, কারণ ডি এই এই বরাবর হচ্ছে
এইটুক হচ্ছে ট্রু ভ্যালু, মানে নিচের থেকে ডি পর্যন্ত হচ্ছে ট্রু ভ্যালু, আর উপর থেকে ওই স্ট্রেট লাইন থেকে যেটা পাওয়া যাচ্ছে এটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। কাজে একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমি ব্যবধান যেটা পাচ্ছি সেটা হলো বিডি। যদিও ট্রু ভ্যালুর চেয়ে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ছোটো, কাজে নেগেটিভ হওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু পরম মান নিচ্ছি এই কারণে বিডিটা পজিটিভ থাকবে। কাজে ডি পয়েন্টের জন্য এররটা হচ্ছে বিডি। আসলে কি আমরা যেটা বলছি যে পয়েন্ট থেকে রিগ্রেশন লাইনের ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স, লম্ব দূরত্ব না কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডিস্টেন্স, সেটা কি আমরা বলতেছি হচ্ছে এরর। ঠিক আছে, তাহলে এখন তাহলে এখানে হলো বিডি। কাজে টোটাল এরর কত? পয়েন্টের জন্য 0, পয়েন্ট সি এর জন্য এসি, পয়েন্ট বি এর জন্য আবার 0 এবং পয়েন্ট ডি এর জন্য বিডি। কাজে টোটাল এরর হচ্ছে এসি প্লাস, চারটা পয়েন্টের জন্য টোটাল এরর হচ্ছে এসি প্লাস বিডি। এখন চিন্তা করেন আমি যদি সিডিটাকে রিগ্রেশন লাইন বানায় দেই, তাহলে পয়েন্ট এর জন্য এটা এখন যেহেতু সিডিটা রিগ্রেশন লাইন, কাজে এ থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর রিগ্রেশন লাইনটা ডিস্টেন্স হচ্ছে কত? এসি। যেহেতু পয়েন্টটা ডিরেক্ট সি এর মধ্য দিয়ে যাচ্ছে, কাজে সি এর থেকে ওটার ডিস্টেন্স হচ্ছে 0। বি থেকে ওই সিডি এর ডিস্টেন্স হচ্ছে কত? বিডি, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স। কাজে বি এর জন্য এররটা হচ্ছে বিডি, এবং যেহেতু রিগ্রেশন লাইনটা সরাসরি ডি এর মধ্য দিয়ে যাচ্ছে, কাজে ডি এর জন্য এররটা হচ্ছে 0। কাজেই টোটাল যদি সিডি রিগ্রেশন লাইন হয় তাহলে টোটাল এররটা হচ্ছে একই, এসি প্লাস বিডি। তাহলে আপনি সমস্যা দেখেন যে এ বি এর জন্য যে টোটাল এরর, সিডি এর জন্য সেই একই টোটাল এরর। এই জন্য বললাম যে এটা মেথডটা কিন্তু খুব খারাপ না, কিন্তু রুলগুলো এরকম যে মোর দ্যান ওয়ান বেস্ট সলিউশন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আমরা ইএফ। ইএফ জিনিসটা কি? ইএফটা হচ্ছে যে আমরা এই এ আর সি এর মাঝামাঝি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে ই, আর বি আর ডি এর মাঝামাঝি একটা পয়েন্ট নিলাম, মাঝামাঝি ঠিক এক্স্যাক্টলি মাঝখানে না, সেটা হচ্ছে এফ। তাহলে আমরা ধরি যে এখন এই ইএফটা হলো রিগ্রেশন লাইন। ঠিক আছে, যে এ বি সি ডি চারটা পয়েন্টের রিগ্রেশন লাইনটা হচ্ছে লিস্ট স্কোয়ার, সরি পরম মান মেথডে রিগ্রেশন লাইনটা হচ্ছে ইএফ। তাহলে আপনি দেখেন তাহলে এ পয়েন্টের তার মানে কি এই যে ছেদ বিন্দুটা এটাই হচ্ছে ই, এবং মানে যে লাল আর এই মেরুনের যে ছেদ বিন্দুটা, এই ছেদ বিন্দুটা হচ্ছে ই, আর এই লাল আর যে মেরুনের ছেদ বিন্দুটা এটা হচ্ছে এফ। এখন আপনি দেখেন তাহলে পয়েন্ট এ এর জন্য এররটা কত? রিগ্রেশন লাইন থেকে ডিস্টেন্স হচ্ছে এই। ঠিক আছে, পয়েন্ট সি এর জন্য এরর হচ্ছে রিগ্রেশন লাইনের ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স হচ্ছে সিই। পয়েন্ট বি এর জন্য এরর হচ্ছে বিএফ, এবং পয়েন্ট ডি এর জন্য এরর হচ্ছে ডিএফ। ঠিক আছে, কাজে টোটাল এরর কত? এই প্লাস সিই প্লাস বিএফ প্লাস ডিএফ। কিন্তু এই প্লাস সিই মানে হচ্ছে আসলে কত? এই প্লাস সিই মানে হচ্ছে এসি, আর বিএফ প্লাস ডিএফ মানে হচ্ছে বিডি। তার মানে এখানেও দেখা যাচ্ছে যে একই এরর হচ্ছে। তার মানে হচ্ছে কি যে এই ডটেড লাইন বা এই ডটেড লাইন যেটা রিগ্রেশন লাইন হোক না কেন, আপনার তাতে করে টোটাল এরর হচ্ছে হলো এসি প্লাস বিডি। আবার আপনি যদি এই এসি আর বিডির মাঝখান দিয়ে অন্য কোনো যে কোনো স্ট্রেট লাইন টানেন, তাহলে তাদের জন্য টোটাল এরর হচ্ছে এসি প্লাস বিডি। এবং কাজে এই সবগুলোই হচ্ছে বেস্ট পসিবল সলিউশন যদি আমরা এররের পরম মানের সামেশনটাকে মিনিমাইজ করতে চাই। আপনি বলতে পারেন স্যার এটা কেন? কারণ আপনি চিন্তা করেন আমি এসি আর বিডির মধ্যে দিয়ে যায় এরকম একটা লাইন ছাড়া অন্য একটা লাইন যদি নেই, সাপোজ এখানে দেখেন আমি একটা লাইন চিন্তা করছি ইজি। ঠিক আছে, ইজিটা হচ্ছে ইটা হচ্ছে এ আর সি এর মাঝখান দিয়ে গেছে, মানে ই পয়েন্টটা এ আর সি এর মাঝখানে, কিন্তু এই জিটা কিন্তু আসলে বি আর ডি এর মাঝখানে না, বাইরে। এখন দেখুন যে এই লালটা যদি রিগ্রেশন লাইন হয় তাহলে কিন্তু এরর অনেক বেশি হবে। এর জন্য অ্যাজ ইউজুয়াল ডিস্টেন্স হচ্ছে এই, সি এর জন্য অ্যাজ ইউজুয়াল রিগ্রেশন থেকে ডিস্টেন্স হচ্ছে সি, কাজে এখান থেকে এর জন্য এরর এই, সির জন্য এরর সি, অ্যান্ড বির জন্য দেখেন বির জন্য এররটা হচ্ছে কত? বিজি। এখন বিজি মানে আসলে কত? বিডি প্লাস ডিজি, কারণ কারণ বি পয়েন্ট থেকে ওই রিগ্রেশন লাইনটার দূরত্ব হচ্ছে বিজি। বিজি মানে হচ্ছে আসলে বিডি প্লাস ডিজি। তাহলে আমি সেটাই লিখলাম বিডি প্লাস ডিজি। আর পয়েন্ট ডি থেকে রিগ্রেশন লাইনের দূরত্ব হচ্ছে কত? ডিজি। কাজে আমার টোটাল এরর হচ্ছে কত? এই প্লাস সি তো আছেই, প্লাস বিডি প্লাস ডিজিও আছে। তারপর সাথে আরেকটা ডিজি হবে, আমি এটা ভুলে গেছি, এটা
একটু কালেক্ট করে নেন, বিডি প্লাস ডিজি প্লাস ডিজি, তাহলে আমার টোটাল এরর হবে কত, এই প্লাস সিই প্লাস বিডি প্লাস 2G 2DG, এখানে এটা একটু ঠিক করে নেন, এটা স্লাইডে 2DG হবে আসলে। তাহলে এখন এই প্লাস সি মিলে তো হচ্ছে এসি, আর বিডি প্লাস একটা ডিজি মিলে হচ্ছে হলো বিডি, ঠিক আছে। এই বিডি প্লাস ডিজি মিলে হচ্ছে হলো, আচ্ছা দেখি, আচ্ছা না ঠিকই আছে, এই প্লাস সি মিলে হচ্ছে এসি, আর বিডি আলাদা থাকলো বিডি, সাথে আরও যোগ হবে হচ্ছে 2DG, এখানে একটা ডিজি আর এখানে একটা ডিজি, কাজে এখানে 2DG হবে, এটাই আমি ভুল করছি, এখানে একটা ডিজি আমি খেয়ে ফেলছি, ঠিক আছে। তাহলে এখানে টোটাল এররটা হবে হচ্ছে এসি প্লাস বিডি প্লাস 2DG। তো আমরা কী দেখতেছেন, আগের সবগুলোর ক্ষেত্রে টোটাল এরর ছিল হচ্ছে এসি প্লাস বিডি, এটাতে কিন্তু আবার একটা সাথে 2DG যোগ হয়েছে, তার মানে আসলে এইটা আর এইটার মাঝখান দিয়ে কোনো স্ট্রেট লাইন লাগতে, তার জন্যই এররের সামেশনটা আসলে, এররের অ্যাবসলিউট ভ্যালুর সামেশনটা আসলে কী হবে, মিনিমাম হবে। অন্য কোনো দিক লাগলে সেটা বরং এররটা আরও বেশি হবে, কাজে ওইটা আমার ওইটা বেস্ট সলিউশন হওয়া সম্ভব না, ঠিক আছে, যে এরর কমা এরকম হওয়া সম্ভব না, ঠিক আছে। কাজেই পরম মান নিলে সমস্যাটা হচ্ছে যে মোট দেনে, কাজে আমি অসংখ্য সলিউশন পাচ্ছি, এইটা একটা এবি একটা সলিউশন, সিডি একটা সলিউশন, বা এবি আর সিডির এই ওয়েজ যেটা আছে তার মধ্যে যে কোনো স্ট্রেট লাইন আঁকতে তার জন্য এরর হবে হচ্ছে কত, এডি প্লাস এসি প্লাস বিডি, কিন্তু সেটা বেস্ট সলিউশন হলো আমরা ইউনিক সলিউশন পাচ্ছি না, এই জন্য পরম মান নেওয়াটা খারাপ। আর পরম মান নেওয়ার আরেকটা সমস্যা হলো এটাকে ম্যাথমেটিক্যালি ম্যানিপুলেট করা যায় না, ঠিক আছে, এটা হলো একটা সমস্যা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কেন অ্যাবসলিউট সামেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এরর্স নেওয়াটা খারাপ, ঠিক আছে। এখানে কিন্তু সিম্বল দিয়ে দেখাচ্ছে যে সামেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ ইআই, এবং ইআই এর মান হচ্ছে কি, ওয়াইআই হচ্ছে ট্রু ভ্যালু, আর A0 মাইনাস A1 xi হচ্ছে ওই রিগ্রেশন লাইন থেকে পাওয়া অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের আরেকটা ক্রাইটেরিয়া, মানে স্টেট লিনিয়ার রিগ্রেশন, সেটা হচ্ছে মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এরর, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম এররটাকে মিনিমাইজ করতে হবে, ঠিক আছে। এটা আসলে ইমার্জেন্সি সিচুয়েশনে কাজে লাগে, নর্মাল সিচুয়েশনে এটা কাজে লাগে না। যাই হোক, কীরকম ইমার্জেন্সি সেটা একটু পরে আসতেছে, আগে আপাতত এই উদাহরণটা দেখে নেই। এখানে দেখেন আমার একদিকে উপরের দিকে একই রেখা বরাবর 4টা পয়েন্ট আছে, আর নিচের দিকে আরেকটা পয়েন্ট আছে। এখন এই 4টা পয়েন্টের জন্য আমি যদি একটা রিগ্রেশন লাইন ড্র করতে যাই, তাহলে যেটা হচ্ছে যে আমি যদি গণতান্ত্রিকভাবে চিন্তা করি, তাহলে তো এই ডটেড লাইনটা যদি রিগ্রেশন হয়, তাহলে এই ডটেড লাইনটা কী হবে, ডটেড লাইনটা কিন্তু আসলে উপরে যাওয়ার কথা, ঠিক আছে। উপরে যাওয়ার কথা, কারণ উপরে 4টা পয়েন্ট আছে, কাজে ডটেড লাইনটা উপরের দিকেই যাওয়া উচিত, কিন্তু না গিয়ে আসলে কি হয়েছে, না গিয়ে দেখেন আমরা ঠিক মাঝখান দিয়ে আসছি। এর কারণটা আসলে কি, এখন এখানে দেখেন এরর বলতে আমি বুঝাচ্ছি হলো লম্ব দূরত্বটাকে, এটা না হয় এটা যদি ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব হয় সেটাও হয়তো, অধিকাংশ ক্ষেত্রে তাই হয়। এখানে আমি আঁকার সময় এক্সি আর কি, যে সাপোজ ধরলাম যে এররটা হচ্ছে লম্ব দূরত্ব, এখন কিন্তু এই ক্ষেত্রে সিচুয়েশনটা এমন যে লম্ব দূরত্ব ধরা আর ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব ধরা একই আর কি, ঠিক আছে, এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে একই রকম আর কি। যাই হোক, তো কেন আমি ঠিক মাঝখান দিয়ে আঁকলাম, কারণ এরা দেখেন বলতেছে কি মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এরর, অর্থাৎ ম্যাক্সিমাম এররটাকে মিনিমাইজ করতে হবে। তাহলে আমি যদি গণতান্ত্রিকভাবে চলতে গিয়ে এই ডটেড লাইনটাকে উপরে ধরা যাক, এই নীল লাইনটা হচ্ছে, নীল ডটেড লাইনটা হচ্ছে আমার রিগ্রেশন লাইন, তাহলে সমস্যা কি, উপরের 4টে এররের জন্য আমার এররগুলো হচ্ছে কম, কিন্তু নিচের পয়েন্টের জন্য এরর কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে কি ম্যাক্সিমাম এররটা এই 4-5টা এররের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হলো নিচের পয়েন্টটা, সে যে এররটা তৈরি করতেছে, এবং এটা কিন্তু আসলে বড় হয়ে যাচ্ছে, কাজে আমাদের মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এররও কিন্তু এটাকে নেওয়া যাবে না, ঠিক আছে। কারণ আমার টার্গেট হচ্ছে যে কিছু বেশি লোকের সমস্যা, কিন্তু আমার ম্যাক্সিমাম এররটাকে মিনিমাইজ করতেই হবে, কাজে সেই গ্রাউন্ডে, কাজে মিনিমাইজেশন ম্যাক্সিমামের সমস্যা হলো যে এটা আসলে ডেমোক্রেটিক না, আমার একজনের সমস্যা অনেক গুরুত্ব দিয়ে দেখতে হয়, ঠিক আছে। এটা এরকম সিচুয়েশন কিন্তু বাস্তবে আসে, যেরকম আপনাদের পরীক্ষার রুটিন যখন করা হয়, তখন কিন্তু আপনাদের 50 জনের একই দিনে 2টা পরীক্ষা
এই সমস্যার চেয়ে বড় করে দেখা হয় যদি একজনের একই দিনে একজনের একই সময়ে দুইটা পরীক্ষা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এররটা কোথায় সুইটেবল। এখানে দেখেন, ধরা যাক যে আপনারা একটা পাহাড়ের উপরে আপনারা 4 বন্ধু বাড়ি করছেন এক সাইডে, আর আরেক বন্ধু বাড়ি করছেন অনেক দূরে, ঠিক আছে। এখন আইডিয়ালি এটা যদি আপনি মার্কেট করতে চান এই 5 জনের জন্য, তাহলে সেটা কিন্তু 4 বন্ধুর কাছাকাছি হবে, ঠিক আছে। কারণ তারা যাতে সহজে যাইতে পারে, একটু অনেক একা মানুষে একটু দূরে কষ্ট করে যাক, আমি অধিকাংশ লোকের ফ্যাসিলিটিটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। এই কারণে মার্কেটের এই অবস্থানটা ঠিক আছে, যেহেতু মার্কেট একটা এমার্জেন্সি কিছু না, মার্কেটে তো আমরা যাওয়াটা আমাদের এমার্জেন্সি না, আনলেস মার্কেটে ওষুধের দোকান থাকে, কিন্তু নর্মালি আমরা মার্কেটকে এমার্জেন্সি হিসেবে চিন্তা করি না। এমার্জেন্সি কি হইতে পারে? হসপিটাল, টয়লেট, এগুলা। এখন এই ধরনের ক্ষেত্রে কিন্তু আর মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এরর টেকনিকটা কাজ করবে, ঠিক আছে। এখানে যেরকম আমরা গণতান্ত্রিক হতে চেয়েছি, যেদিকে বেশি লোক আছে সেদিকে করতে চেয়েছি, কিন্তু যদি আমরা এই মার্কেটের জায়গায় একটা টয়লেট বানাই, তাহলে টয়লেট কিন্তু একটা এমার্জেন্সি জিনিস, ঠিক আছে। এখন আমি যদি এইটার মতো এরকম মার্কেট যেখানে বসাইছি সেখানে যদি টয়লেট বসাইতে চাইতাম, তাহলে সমস্যাটা কি দেখেন, যে এই 4 জন হয়তো টাইমলি পৌঁছাইতে পারবে, তো টয়লেট তো একটা এমার্জেন্সি জিনিস, এর যদি কখনো পেট খারাপ হয়, তার তো টয়লেট পর্যন্ত যাইতে যাইতে আসলে দফা রফা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এরকম ইমার্জেন্সি জিনিসের জন্য আমি কি করতে পারি, আমি যদি টয়লেটটাকে ঠিক এই 4টার থেকে এবং এইটার মাঝামাঝি কোথাও বসাইলাম, সবসময় যেরকম ইকুয়াল ডিস্টেন্সে একটা বানাইতে পারবেন তা কিন্তু না। এখানে এই পজিশনগুলো এরকম, যেটা আমি পারতেছি, কিন্তু মোটামুটি ট্রাই থাকবে, যখন দরকার হয় তখন সবগুলা ইকুয়াল ডিস্টেন্স যদি পারা যায় ভালো, না হলে নাই আর কি। তাছাড়া টয়লেটটা এখানে বসালে সুবিধা কি দেখেন, যে এই 4 জনের একটু কষ্ট হচ্ছে এই টয়লেট পর্যন্ত আসতে, কিন্তু এই একজন কিন্তু ইকুয়ালি কষ্টে যাইতে পারতেছে। কাজে ওই যে মাঝ রাস্তা, এখানে যেরকম কী হয়েছিল, মার্কেটটা অনেক বেশি দূরে, কাজে মাঝ রাস্তায় জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে, এইখানে কিন্তু আর সেটা হবে না। যেরকম এমার্জেন্সি সার্ভিস যেগুলো হয়, তার টয়লেট বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আপনার আসলে যে মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এররটা কাজে লাগে, বা হসপিটাল, ঠিক আছে। কারণ তখন আমি সবাইকে বাঁচাইতে চাই, 4 জন লোকের বেশি সুবিধা দেখতে গিয়ে যদি একজন লোক মারা যায়, সেটা কিন্তু আমি চাচ্ছি না, ঠিক আছে। এই ধরনের এমার্জেন্সি সিচুয়েশনে মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এররটাও কাজে দেয়। আচ্ছা, এখন হচ্ছে যে তাহলে লিনিয়ার রিগ্রেশন আমরা তো আগে দেখলাম যে এররগুলার সামেশন, অ্যাবসলিউট ভ্যালুর সামেশন নিয়েও লাভ হচ্ছে না, মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এরর করেও সেরকম লাভ হচ্ছে না, বিশেষ কিছু সিচুয়েশন ছাড়া। কাজে এখন আমরা ওই যে আপনাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেরকম কী ছিল, যে এররগুলার যে ডেভিয়েশনগুলার স্কোয়ার সামেশন করা হচ্ছে, তো এইখানেও ওইরকম একটা করা হচ্ছে, যে আসলে আমরা কি করব, আমরা চেষ্টা করি এই ছবিটা থেকে একটু বোঝার চেষ্টা করি, যে এখানে আমাদের টোটাল 6টা পয়েন্ট আছে। P1 এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, P2 এর কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, P3 এর কোঅর্ডিনেট হচ্ছে x3 y3, P4 এর কোঅর্ডিনেট হচ্ছে x4 y4 এবং P5 এর কোঅর্ডিনেট হচ্ছে x5 y5। আর এটা P5 হবে না, এটা P6 এর কোঅর্ডিনেট হবে হচ্ছে x6 y6। এটা একটু কারেকশন করে নেন, এই ছবিটা ভুল আছে, P6 এর ইয়ে হবে x6 y6, ঠিক আছে। এখন তাহলে এখন কি হচ্ছে, এখন P1 এর পয়েন্ট হলো এইটা, সেটা এই রেড লাইনটা ধরা যাক আমাদের একটা পসিবল রিগ্রেশন লাইন, ঠিক আছে। এখন আমি আসলে কি করতে চাচ্ছি, মানে এখানে কি বুঝাচ্ছি সেটা আরেকবার এক্সপ্লেন করতেছি। তাহলে P1 পয়েন্ট থেকে এই রেড লাইনটার ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্বটাকে আমি বলতেছি E1, P2 পয়েন্ট থেকে দূরত্বটাকে বলছি E2, P3 পয়েন্ট থেকে দূরত্বটাকে বলছি E3, P4 পয়েন্ট থেকে দূরত্বকে বলছি E4, P5 পয়েন্ট থেকে দূরত্বকে বলতেছি P5 এবং P6 পয়েন্ট থেকে দূরত্বটাকে বলতেছি হলো E6। এখন আমরা মিনিমাইজ সামেশন অফ এররে আমরা যেটা করতাম, 6টা পয়েন্ট দিছি বোঝার সুবিধার জন্য, যে আমাদের E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 প্লাস E5 প্লাস E6 এইটাকে মিনিমাইজ করার চেষ্টা, মানে স্ট্রেট লাইনটা এমন হবে যাতে করে এই যোগফলটা মিনিমাম হয়, ঠিক আছে। কিন্তু এটার সমস্যা হলো যে এখানে যেহেতু কোনো দেখাদেখির সুযোগ আছে এবং কোনো টাইম লিমিট নাই, এই সব কারণে আসলে, এবং একটা প্লাস এবং একটা মাইনাস ভ্যালু আসলে ক্যান্সেল আউট করে 0 বানায় দিতে পারে, এসব কারণে এই মেথডটা আসলে অত সুবিধার না, যে মিনিমাইজেশন অফ সামেশন অফ এরর, ঠিক আছে। কাজে এখন যেহেতু যে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যাচ্ছে, সেটাকে কাউন্টার করার জন্য আমরা কি করলাম, যে এরর
গুলার অ্যাবসলিউট ভ্যালুর সামেশনকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করবো, ঠিক আছে? কাজে 1 নম্বর আর 2 নম্বরের অবস্থাটা এখন আমাদের ক্লাসে ক্লিয়ার। এখন তারপরেরটা হচ্ছে কি মিনিমাইজেশন অফ ম্যাক্সিমাম এরর। এখানে আমরা কি করি যে এই E1 E2 E3 E4 E5 E6 এইটার যে ম্যাক্সিমাম, এই ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে সবগুলোর ম্যাক্সিমাম বের করা। কাজে এই আমরা স্টেট লাইনটা এমনভাবে চুজ করবো যাতে E1 E2 E3 E4 E5 6 এই পয়েন্টগুলার ম্যাক্সিমামটা মিনিমাম হয়, ঠিক আছে? কাজে আগেরগুলো আমাদের বোঝা হইলো। এখন এই ক্ষেত্রে আমরা কি করবো যে এখন লিস্ট স্কোয়ার রিগ্রেশনে যে আসলাম, এখানে যেটা করি যে এই আমরা কি করার চেষ্টা করবো যে স্ট্রেট লাইনটা কিন্তু অসংখ্য রকম হতে পারে, বিলিয়নস এবং আনলিমিট অফ কম্বিনেশন, ঠিক আছে? যে আমরা স্ট্রেট লাইনটা এমন করতে হবে যাতে করে E1 স্কোয়ারে যে প্রথম পয়েন্টের জন্য যে রটা E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস E3 স্কোয়ার প্লাস E4 স্কোয়ার প্লাস E5 স্কোয়ার প্লাস E6 স্কোয়ার এই যোগফলটা এই এররগুলোর স্কোয়ারের সামেশনটা যাতে মিনিমাম হয়। এখন এই জন্য আমাদের কি করতে হবে, পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহার করতে হবে। নর্মালি আমরা মিনিমাইজেশন প্রবলেমে কি করি, আসলে ডেরিভেটিভ ব্যবহার করি, নর্মাল ডেরিভেটিভ। কিন্তু এখানে যেহেতু আসলে এখানে ব্যাপারটা আসলে কি, এখানে ফর্মুলাটা যদি দেখেন যে আমরা আসলে এররের স্কোয়ারগুলোর সামেশনটাকে মিনিমাইজ করতে চাচ্ছি। এখন এখানে আননোন কি কি, A0 আর A1 পেয়ে গেলেই তো আমি স্ট্রেট লাইন পেয়ে যাবো। আমার মূল টার্গেট হচ্ছে কি ওই স্ট্রেট লাইনটা বের করা, অর্থাৎ A0 আর A1টা বের করা। কাজে A0 A1 এখানে হচ্ছে আননোন। এখন আমরা একটা আননোন থাকলে আমরা নর্মাল ডেরিভেটিভ ব্যবহার করতে পারি, কিন্তু এখানে যেহেতু আননোন দুইটা, কাজে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহার করা ছাড়া সেরকম কোনো উপায় নাই, ঠিক আছে? কাজে আমরা এই যে আমাদের স্ট্রেট লাইনটা হচ্ছে কি y সমান A0 প্লাস A1x। এখন A0 আর A1 তো অসংখ্য মান হইতে পারে, এর মধ্যে কোনটার জন্য এররের স্কোয়ারের সামেশন মিনিমাম হবে সেটা আসলে আমরা জানি না। এখানে আমরা 6টা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা আসলে nটা পয়েন্ট দিয়ে আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা, এখন আমরা কিছু বেসিক ম্যাথমেটিক্যাল কথা আলোচনা করি। ধরা যাক যে মিনিমাইজেশন এবং ম্যাক্সিমাইজেশনের সময় আমরা কেন ডেরিভেটিভ নেই, ঠিক আছে? কারণ ডেরিভেটিভ কোনো একটা কার্ভের ডেরিভেটিভ মানে কি, ডেরিভেটিভটা দিয়ে আমি আসলে কোনো কার্ভের যে কোনো পয়েন্টে আমি তার ওই ট্যানজেন্টের স্লোপ বের করতে পারি। কারণ আপনি যদি চিত্রটা দেখেন, এখানে এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমা, এটা হচ্ছে ম্যাক্সিমা, এবং দুই জায়গাতেই কিন্তু ট্যানজেন্টের স্লোপ হচ্ছে 0। তার মানে হচ্ছে কি ট্যানজেন্ট স্লোপ 0 মানে কি ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে। এই কারণে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ যখন 0 হয় তখন আমরা পাই হচ্ছে ম্যাক্সিমা অথবা মিনিমা। এখন সেটা ম্যাক্সিমা না মিনিমা সেটা টেস্ট করার জন্য আমাদের আবার আরেকটা টেকনিক আছে। এখানে কি বলতেছে, যদি সেকেন্ড ডেরিভেটিভের মান নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমা, আর যদি সেকেন্ড ডেরিভেটিভের মান পজিটিভ হয় তাহলে আচ্ছা এটা মিনিমা হবে। সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে ম্যাক্সিমা আর পজিটিভ হলে মিনিমা, ঠিক আছে? এখন কেন এটা হচ্ছে এটা আপনাদের আসলে খুব কম জায়গায় পাবেন, আমি কোনো জায়গায় পাই নাই, নিজে নিজে বের করছি। যে ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে যে dy/dx, অর্থাৎ যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ। আর সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ মানে কি আসলে এক্স এর চেঞ্জ হলে ওয়াই এর কীরকম চেঞ্জ হয় সেটা। ট্যানজেন্টের স্লোপ পজিটিভ হয় মানে এক্স এর সামান্য চেঞ্জ হলে ওয়াই এর সামান্য চেঞ্জ হয় পজিটিভ দিকে। আর এটা যাই হোক, তো তাহলে এখন সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ এটার মানেটা কি, বা পজিটিভ এটার মানেটা কি, ঠিক আছে? এখানে দেখেন আমার যদি মানে সেকেন্ড ডেরিভেটিভ মানে হচ্ছে, ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে এক্স এর পর মান বাড়লে ওয়াই এর মান বাড়ে কিনা বা কমে কিনা, আর সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে যে এক্স এর মান বাড়লে ট্যানজেন্টের স্লোপটা কি হয়, এটা কি পজিটিভ মানে পজিটিভ দিকে যায় না নেগেটিভ দিকে যায়। এখন আপনি দেখেন মিনিমাতে কি হচ্ছে, যে মিনিমাতে আপনার স্লোপটা হচ্ছে 0, এরপর এক্স এর মান যদি একটু বাড়ায় একটা ট্যানজেন্টটা কি, তাহলে স্লোপটা কিন্তু হয়ে যাচ্ছে মানে ট্যানজেন্টের স্লোপটা হয়ে যাচ্ছে পজিটিভ। তার মানে কি এক্স এর মান চেঞ্জ হলে ট্যানজেন্টের স্লোপটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে। এই কারণে আমরা বলতেছি যে মিনিমাতে সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে পজিটিভ, আর ম্যাক্সিমাতে ঠিক উল্টা। কারণ আপনি যদি এক সেমিস্টারে 4 পান, পরের সেমিস্টারে আপনার আসলে উন্নতির সুযোগ নাই, ঠিক আছে? ওরকম একটা অবস্থা আর কি। কাজে এখানে দেখেন যে আপনার একটা সময় আপনার এখানে ট্যানজেন্টের স্লোপ ছিল হলো 0, কিন্তু এরপর আপনি যদি এক্সের মান একটু বাড়ায় বা একটা ট্যানজেন্ট রাখে তাহলে সেই ট্যানজেন্টের স্লোপটা কী হয়ে যাচ্ছে, নেগেটিভ, ঠিক আছে? কাজেই হচ্ছে ম্যাক্সিমাতে আপনার এটাই তো সেকেন্ড ডেরিভেটিভ, যে আমাদের এক্সের মান বাড়লে ট্যানজেন্টের স্লোপটার চেঞ্জ কীরকম হয়।
ফার্স্ট ডেরিভেটিভ ছিল হচ্ছে কি এক্স এর মান বাড়লে ওয়াই এর মান কীরকম চেঞ্জ হয়, আর সেকেন্ডটা হচ্ছে যে এক্স এর মান বাড়লে ট্যানজেন্টের স্লোপ কীরকম চেঞ্জ হয়। ঠিক আছে, কাজে সেই হিসাবে আপনার ম্যাক্সিমাতে কি হচ্ছে আসলে স্লোপের মান বাড়লে আসলে এক্স এর মান বাড়লে স্লোপটা 0 থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। এই কারণে আপনার সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হলে হলো ম্যাক্সিমা, আর সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হলে হলো মিনিমা। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যে কেন পার্শিয়াল ডেরিভেটিভ করতে চাচ্ছি, যে নর্মাল ডেরিভেটিভ যদি একটা আননোন থাকতো তাহলে আমরা নর্মাল ডেরিভেটিভ ব্যবহার করলাম, সেক্ষেত্রে কার্ভটা কী হতো, এটা 2D স্পেসে আমরা রাখতে পারতেছি। কিন্তু এখানে যেহেতু আসলে A0 A1 দুইটা আননোন আছে, কাজে এইখানে আমাদের আসলে পার্শিয়াল ডেরিভেটিভ করতেই হবে। ঠিক আছে, নর্মাল ডেরিভেটিভের কাজ হচ্ছে না। এখন এখানে আসলে জিনিসটা কীরকম হয় সেটা একটু এখানে আসলে দুইটা জিনিস একটু আলোচনা করা দরকার। তাহলে যে পার্শিয়াল ডেরিভেটিভের সামনে ম্যাক্সিমা কেমনে বের করি, ম্যাক্সিমা বের করি হচ্ছে এইভাবে যে একমাত্র ম্যাক্সিমাতে কী হবে, আপনি যদি সাপোজ এটা যদি এই এক্স অ্যাক্সিস হয়, যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে একদম ম্যাক্সিমাতেই আসলে কি হবে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে একদম ম্যাক্সিমাতে কী হবে, শুধু এক্স অ্যাক্সিস বরাবর যেটা অ্যাক্সিস সেটার স্লোপও 0 হবে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা অ্যাক্সিস সেটার স্লোপও 0 হবে। ঠিক আছে, কাজে এইটাই হচ্ছে আপনার ম্যাক্সিমা বা ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশনের ক্রাইটেরিয়া। ঠিক আছে, যে আমার 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 বের করতে হবে যে কখন কখন ম্যাক্সিমা। ঠিক আছে, কাজে আমার বের করতে হবে যে কখন কোন পয়েন্টে আসলে এক্স অ্যাক্সিস বরাবর যে ট্যানজেন্টটা আছে সেটার স্লোপও 0 এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে ট্যানজেন্টটা আছে সেটার স্লোপও 0 হবে। সেই জন্য এই চিত্রটা আঁকা হয়েছে। কাজে ম্যাক্সিমা কখন হবে, যখন A0 রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভও 0 হবে এবং A1 এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভও 0 হবে। কারণ ওই যে আমরা বলতেছি, আমরা তো মানে বের করার চেষ্টা করতেছি স্লোপ। আচ্ছা, এখন তাহলে আমাদের একদম টপে গিয়ে কী হবে, আমাদের এক্স অ্যাক্সিস বরাবরটার স্লোপও 0 হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ট্যানজেন্টের স্লোপটাও হচ্ছে 0 হবে। এখন আরেকটা ইস্যু আছে যে আমরা পার্শিয়াল ডেরিভেটিভে বলি কি, যদি যখন A0 রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব তখন A0 ছাড়া বাকি সবই কী হবে, ফিক্সড হবে বা কনস্ট্যান্ট হবে বা ফিক্সড ভ্যালু থাকবে। আর A1 এর রেসপেক্টে যদি করি তাহলে A1 ছাড়া বাকি সব ফিক্সড ভ্যালু থাকবে। এটা কেন করা হয় দেখেন, ধরা যাক যে এরকম আমি এরকম একটা ফাংশনকে আমি এরকম গ্রাফে প্লট করছি, এটা একটা 3D গ্রাফ। এখন আমি যদি A0-কে ধরা যাক এখানে তো কি A0-কে যদি আমি করে দিই, ফিক্সড করে দিই, বা A1-কে যদি ফিক্সড করে দিই, তখন কী হবে, একটা ডাইমেনশন বরাবর আমার ডেপথটা আর থাকবে না। যে এটাকে আমি কাট করে, এখানে দেখেন একটা প্লেন দিয়ে কাট করা হয়েছে, কাজে একটাকে ফিক্সড করে দেওয়া মানে হচ্ছে ওই বরাবর ডেপথটাকে অস্বীকার করা। এভাবে আমি একটা 3D কার্ভকে আমি 2D-তে নিয়ে আসতে পারতেছি, এবং এই জন্যই আমাদের পার্শিয়াল ডেরিভেটিভে কী করা হয়, যখন A0 রেসপেক্টে করি তখন A1-এরটাকে কনস্ট্যান্ট ধরি যাতে যে ডেপথ কনসেপ্টটা না থাকে, আর যখন A1 এর রেসপেক্টে করব তখন যাতে A0-টা মাথায় না থাকে। কারণ আমার তো এখানে কাজে যেহেতু আমরা একটা ফিক্স করে দিচ্ছি, কাজে ডেপথটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি, কাজে 3D কাটে এখানে দেখেন একটা ডেপথ ছিলাম, যদি এই বরাবর ডেপথটা ক্যান্সেল করে যায় তাহলে এই বরাবর কাটলে কিন্তু আপনার কার্ভটা একটা নর্মাল 2D কার্ভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজে ম্যানিপুলেশন অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, এই কারণে আমরা যখন A0 রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তখন A0 ছাড়া বাকি সবই কনস্ট্যান্ট রাখি এবং উল্টাটা। আর এখানে আমি বলতেছি যেহেতু চূড়ায় গেলেই শুধু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ট্যানজেন্ট স্লোপ 0, কাজে আমাদের পার্শিয়াল আমরা যেটা করছি, আমরা যদি মিনিমাইজেশন বা ম্যাক্সিমাইজেশন করতে চাই তখন আসলে আমার দেখতে হবে যে A0 রেসপেক্টের যে ডেরিভেটিভটা বের করছি সেটার মানও যাতে 0 হয়, এবং A1 এর রেসপেক্টে যে ডেরিভেটিভটা বের করছি সেটার মানও 0 হয়। ঠিক আছে, কারণ অন্য সব জায়গায় আপনি এইখানে এই সাইডের একটা জায়গায় এখানে হয়তো এক্স অ্যাক্সিস বরাবর ট্যানজেন্টটার স্লোপ 0 হবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর ট্যানজেন্টটার স্লোপ কিন্তু ঊর্ধ্বমুখী হবে অন্য যে কোনো টপ ছাড়া, মানে অন্য যে কোনো জায়গায়। এই কারণে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভটা ইউজ করাটা খুবই জরুরি এবং বোঝাটাও জরুরি। আচ্ছা, এখন হচ্ছে তাহলে লিস্ট স্কোয়ার রিগ্রেশনের যে ফর্মুলাটা সেটা কি, আপনি দেখেন যে আমাদের এররের ফর্মুলা ছিল হচ্ছে যে ওয়াই আই, এটা হচ্ছে ট্রু ভ্যালু, আর A0 মাইনাস A1 xi এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ঠিক আছে, কাজে ট্রু ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা ছিল হলো এরর। কাজে এররের স্কোয়ার করতে হলে কী করতে হবে, এটাকে স্কোয়ার করতে হবে, আর তারপরে এটার সামেশনকে মিনিমাইজ করা, মানে কি এররের স্কোয়ারগুলোর সামেশন যেটা আছে
আমাদের স্টেট লাইনটা এমন হইতে হবে, অর্থাৎ A0 আর A1 এর মান এমনভাবে বের করতে হবে যাতে করে এই এররের স্কোয়ারগুলোর সামেশনটা মিনিমাম হয়, ঠিক আছে। এখন এটা ডিটেল প্রুফে আর আমরা গেলাম না, ক্লাসে করাইলে আমরা যাই, এখানে আর যেটা যাওয়ার সুযোগ নাই। কাজে এখন আমাদের এই এসআর এর মান হচ্ছে এখন এইটা, এখন আমি কি করবো, এই ডেল এসআর বাই ডেল এ জিরো, অর্থাৎ এই এসআর যেটা ওয়াই মাইনাস A0 মাইনাস A1 xi হোল স্কোয়ার সামেশন, এইটাকে আমি ডেরিভেটিভ করে ফেলবো, ঠিক আছে। এখন এইটাকে, এটা যেহেতু এটা টু স্কোয়ারের ফর্মে আছে, কাজে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, টোয়াইস এক্স এরকম এই ফর্মে হবে। আর যেহেতু আমি এখানে মানে যেরকম সাইন স্কোয়ার এসকে ডেরিভেটিভ করলে কি হয়, টু সাইন এক্স, তারপর আবার সাইন এসকে ডেরিভেটিভ করতে হয়। কাজে এখানেও এটাকে আমি যখন ডেরিভেটিভ করলাম তখন টু আসলো, ঠিক আছে, কিন্তু তারপরে আবার যখন এইটাকে আবার ডেরিভেটিভ করব, এই ওয়াই মাইনাস A0 মাইনাস A1 xi, এটাকে তো আবার ডেরিভেটিভ করতে হবে ডেরিভেটিভ ল অনুসারে। যেমন সাইন স্কোয়ার এসকে ডেরিভেটিভ করলে কি হয়, টু সাইন এক্স, তারপর আবার সাইন এসকে ডেরিভেটিভ করে কস এক্স আসতে হয়। কাজে এটাকে আমাদের ডেরিভেটিভ করবে। এখন যেহেতু আমরা A0 রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ বের করছি, কাজে A0 ছাড়া সবই হবে হচ্ছে মানে সবই হবে হচ্ছে ফিক্সড, ঠিক আছে। কাজে আমরা যখন ডেল এস আর বাই ডেল A0 করলাম তখন প্রথমে তো হলে টোয়াইস এক্স স্কোয়ারটা টোয়াইস এক্স ফোর আসবে, তারপর এইটা যখন ডেরিভেটিভ হবে তখন ওয়াই এর মানও জিরো হয়ে যাবে, কারণ এটার মধ্যে কোনো A0 নাই। একইভাবে A1 xi এর কেউ ডেরিভেটিভ করে এটাও জিরো হয়ে যাবে, কারণ এর মধ্যে কোনো A0 নাই। কিন্তু এই মাইনাস A0 এটা কী হয়ে যাবে, -1। তাহলে এই উপরের এই যে টুটা নিচে নেমে আসলে সেটা আর এই -1 মিলে হয়ে যাচ্ছে -2 ইন্টু ওয়াই মাইনাস A0 মাইনাস A1 xi। এটা হলো আমার A0 রেসপেক্টে ডেরিভেটিভের ফর্ম। এখন এবং এটার মান কত হবে, জিরো হবে, কারণ আমরা বলছি যে ম্যাক্সিমা বা মিনিমাতে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের মান জিরো হয়। এখন একটা জিনিস বলেন যে আমরা তো ফার্স্ট ডেরিভেটিভের মান জিরো বের করতেছি, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ কি আমাদের বের করতে হবে এটা টেস্ট করার জন্য যে এটা ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশন প্রবলেম কি না। মানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো হওয়া মানে হলো ম্যাক্সিমাম বা মিনিমাম, সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ না নেগেটিভ এটা চেক করা নর্মালি দরকার, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আসলে লাগবে না, কারণ এইটা মূলত একটা মিনিমাইজেশন প্রবলেম। কারণ আমি এররের স্কোয়ারের সামেশনটাকে মিনিমাইজ করতে চাচ্ছি, এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম না, কারণ এই যে পয়েন্টগুলো দেওয়া আছে তার থেকে আপনি যদি স্ট্রেট লাইনটাকে ক্রমান্বয়ে অনেক দূরে সরাইতে থাকেন তাহলে কি হয়ে যাবে, এটা তো অনেক বড় হয়ে যাবে, আনলিমিটেডলি বড় হইতে থাকবে। কাজে যেটা আনলিমিটেডলি বড় হয় সেখানে তার ম্যাক্সিমাইজ প্রবলেম আসে না। কাজেই এই কারণে এটা যেহেতু প্রবলেমটা এমন যে এটা আসলে একটা মিনিমাইজেশন প্রবলেম, কাজে আমাদের এখানে আমরা নিশ্চিন্তে লিখে দিতে পারি যে এইটাকে A0 রেসপেক্টে ডেরিভেটিভ করলে সেটাও হবে জিরো, এবং A1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে, পার্শিয়াল ডেরিভেটিভ করলে সেটার মানও হবে হচ্ছে জিরো। এখন যেহেতু এটা জিরো, কাজে -2 আর জিরো, আর এখানে -2 আর জিরো কাটাকাটি করে এটাকে আমি রিঅ্যারেঞ্জ করলাম A0 আর A1 এর রেসপেক্টে, তারপর এটাকে আবার রিঅ্যারেঞ্জ করলাম। কি এটার কারণটা কি, যে এখান থেকে আমি এই দুইটা পাইলাম, দুইটা ইকুয়েশন, এখানে দুইটা ইকুয়েশন, দুইটা আননোনগুলো কি কি, A0 আর A1। এখন এই দুইটা পয়েন্ট থেকে আমি এইটা পাইলাম, এখান থেকে এইটা কীভাবে কেন আসলো, কীভাবে আসলো, কারণ আপনি লক্ষ্য করেন আমরা যখন ইকুয়েশন সলভ করতাম তখন কি লিখতাম, 3x + 4y = 7 এরকম একটা কথা লিখতাম। তার মানে কি লেফট হ্যান্ড সাইডের সাধারণত আমরা কি রাখতে চাচ্ছি, যেগুলো আননোন বা সেগুলা, ঠিক আছে। এখন এখানে তাহলে কি হচ্ছে, এখানে এখন কাজে আমাদের যেহেতু আননোন, এখানে কি A0 আর A1, এখানে একটা জিনিস খেয়াল করেন, নর্মালি কিন্তু আমাদের XY এগুলোকে আমরা আননোন ধরি, কিন্তু এই অঙ্কের জন্য কিন্তু আসলে A0 আর A1, কারণ আমার তো যেহেতু স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে কি y = A0 + A1x, কাজে A0 আর A1 পাইলে আমি কিন্তু স্ট্রেট লাইনগুলো পেয়ে যাব। পয়েন্ট কিন্তু আমার অলরেডি দেওয়া আছে, কাজেই এই সামেশন xi মানে কি সবগুলো পয়েন্টের x কোঅর্ডিনেটের যোগফল, সামেশন yi মানে কি সবগুলো পয়েন্টের y কোঅর্ডিনেটের যোগফল, সামেশন xi স্কোয়ার মানে কি সবগুলো পয়েন্টের x কোঅর্ডিনেটের স্কোয়ারের যোগফল, ঠিক আছে। আর xi y মানে কি যে x কোঅর্ডিনেটের y কোঅর্ডিনেটের গুণ করবেন, তারপরে সেগুলোর সবগুলার যোগফল। এই ভ্যালুগুলো তো আমরা পাওয়ার জন্য এই পয়েন্টগুলাই যথেষ্ট। তো A0 আর A1 এর ভ্যালু বের করার জন্য আমরা কি করতেছি, পার্শিয়াল ডেরিভেটিভ বের করতেছি। তো এখন যেটা বলতেছিলাম যে আমরা ইকুয়েশন সলভ করার সময় কি করতাম, যে আননোনগুলোকে বাম সাইডে রাখতাম, এখানেও তাই আলটিমেটলি এখান থেকে এখানে যে আনা হয়েছে, কারণ A0 আর A1কে আমরা বাম সাইডে রাখতে যাচ্ছি আননোনগুলোকে, আর ডান সাইডে রাখতে চাচ্ছি কনস্ট্যান্টগুলোকে, অর্থাৎ যেগুলোর মধ্যে কোনো A0 আর A1
নাই। কাজে দুইটা ইকুয়েশন আছে, দুইটা আননোন আছে, এই দুইটা ইকুয়েশনকে সলভ করলে আমরা পেয়ে যাব হচ্ছে a1 সমান সমান n সামেশন অফ xi yi মাইনাস সামেশন অফ xy সামেশন অফ yi ডিভাইডেড বাই n সামেশন xi স্কোয়ার মাইনাস সামেশন xi হোল স্কোয়ার। কাজে এইটা হচ্ছে গিয়ে আপনার a1 এর মান বের করার ফর্মুলা। এগুলো কীভাবে ইউজ করে সেটা একটু পরে দেখতেছি। আর a0 মান বের করার ফর্মুলা হচ্ছে যে a1 এর মানটা যদি আমি এখানে বসায় দিই উপরের ইকুয়েশনে, তাহলে আমার a0 এর মানটা আমি পেয়ে যাবো। a0 মানের ফর্মুলা হচ্ছে y বাই মাইনাস a1 x বার। তাহলে এখন দেখেন একটু এর পরের স্লাইডে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে অঙ্ক করব। এখন একটু ফর্মুলাতে কি কি লাগে সেটা দেখেন। একটা লাগে হচ্ছে সামেশন অফ xi অর্থাৎ পয়েন্টগুলোর x কোঅর্ডিনেটের যোগফল, আরেকটা লাগে হচ্ছে সামেশন অফ yi অর্থাৎ পয়েন্টগুলোর y কোঅর্ডিনেটের যোগফল, আরেকটা লাগে হচ্ছে সামেশন অফ xi yi অর্থাৎ x কোঅর্ডিনেটের y কোঅর্ডিনেট গুণ করে সেগুলার যে যোগফল সেটা, আর সামেশন অফ xi স্কোয়ার মানে হচ্ছে যে xi এ মানে ওই যে পয়েন্টগুলোর যে এক্স কোঅর্ডিনেট সেগুলোর বর্গ নিবেন, তারপরে সেগুলো যোগ করবেন, সেটা হচ্ছে গিয়ে সামেশন অফ xi হোল স্কোয়ার। ঠিক আছে, কাজে এটা হচ্ছে আপনার লিনিয়ার রিগ্রেশনের ফর্মুলা, মানে a1 আর a0 লিস্ট স্কোয়ার মেথডে a1 আর a0 মান বের করার ফর্মুলা। ঠিক আছে, আর এক্স বার মানে হচ্ছে কি সবগুলো এক্সকে যোগ করবেন, তারপরে সেটাকে নাম্বার অফ পয়েন্ট দিয়ে ভাগ করবেন, আর ওয়াই বার মানে হচ্ছে সবগুলো ওয়াইকে যোগ করবেন, তারপরে সেটাকে নাম্বার অফ পয়েন্ট দিয়ে ভাগ করবেন। এখন এখানে দেখেন, এখানে আমরা একটা লিস্ট স্কোয়ার রিগ্রেশনের একটা অঙ্ক করবো, লিস্ট স্কোয়ার ফিটের একটা অঙ্ক দেখতেছি। ফিট এ স্ট্রেট লাইন টু দ্য এক্স অ্যান্ড ওয়াই ভ্যালুজ ইন দ্য ফলোয়িং টেবিল। এখানে কিছু এক্স আর ওয়াই ভ্যালু দেওয়া আছে, কি মানে অনেক কিছু পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে। একটা হচ্ছে 1.5, একটা 2, 2.5, একটা 3, 2, একটা 4, 4, একটা 5, 3.5, একটা 6, 6, আর একটা 7, 5.5। এখন আমরা আগের ইকুয়েশনে দেখছিলাম যে আমাদের কী কী লাগে, সামেশন অফ xi লাগে, সামেশন অফ yi লাগে। কাজে এখানে যেহেতু সবগুলা, এই টেবিলটা কিন্তু আপনাদের আঁকতে হবে, আর পরীক্ষার যদি এই টেবিলটা নাও দেওয়া থাকে আপনাদের এই টেবিলটা আঁকতে হবে বা অ্যাসাইনমেন্টে টেবিলটা দেখাইতে হবে। ঠিক আছে, কাজে যেহেতু আমাদের ওই ফর্মুলাতে সামেশন অফ xi লাগতেছে, কাজে এখানে আমরা কি করব, এই এই প্রথম কলামটা গোল যোগ করে ফেলবো সবগুলো, এবং যোগ করে সামেশন অফ xi পাইলাম হচ্ছে 28। একইভাবে সামেশন অফ ওয়াই কলামের সবগুলো যদি আমরা যোগ করে ফেলি তাহলে পাবো হচ্ছে সামেশন অফ yi পাবো হচ্ছে 24। এরপরে দেখেন, এরপরে আমাদের এই ফর্মুলাতে আর কি কি লাগতেছিল হচ্ছে যে সামেশন অফ xi স্কোয়ার সামেশন, আর এটা হচ্ছে সামেশন অফ xi yi। সেটার জন্যই আমরা এখানে কি করতেছি, আরও দুইটা কলাম তৈরি করতেছি। একটা হলো সামেশন অফ xi স্কোয়ার এবং আরেকটা হচ্ছে সামেশন অফ xi। এখন xi স্কোয়ারের জন্য একটা কলাম আর xy এর জন্য আর একটা কলাম। তাহলে xi স্কোয়ার এখন কি থাকবে, এই x এর ওয়ানগুলোর বর্গ হতে থাকবে। কাজে এই যে 1, এটা 1 হবে, এই 2টা এখানে 4 হবে, এই 3টা এখানে 9 হবে, 4টা এখানে 16 হবে, 5টা 24 হবে, 6টা 36 হবে, 7টা 49 হবে। তার মানে হচ্ছে কি যে এইগুলো হচ্ছে প্রথম কলামটা হচ্ছে x এর ভ্যালু, আর এই থার্ড কলামটা হচ্ছে সবগুলো x এর ভ্যালুর বর্গের যোগফল। একইভাবে এই ফোর্থ কলামে আমি কি রাখতেছি, xi yi অর্থাৎ এই x আর y এর গুণফল। তাহলে 1 ইন্টু 0.5 0.5, 2 ইন্টু 2.55, 3 ইন্টু 2 6, 4 ইন্টু 4 16, 5 ইন্টু 3.5 17.5, 6 ইন্টু 6 36, আর 7 ইন্টু 5.5 হচ্ছে 38.5। এভাবে আমি xi স্কোয়ারের কলামটা তৈরি করে ফেললাম, xy এর কলামটা তৈরি করে ফেললাম। কারণ হচ্ছে কি, কারণ আমি চাই এই কলামগুলো যোগ করলে সামেশন অফ xi স্কোয়ারের মানটা বের করতে, সেটা হচ্ছে 140, আর তারপর হচ্ছে সামেশন অফ xi yi, সেটার এই কলামগুলো সব যোগ করে দিলাম, কলামের ভ্যালুগুলো পেয়ে গেলাম হচ্ছে 119.5। এখন আমাদের ওই ফর্মুলাতে বসাইতে হবে, যে ফর্মুলাটা আগের স্লাইডে ছিল। কারণ ফর্মুলাতে একটা n ছিল, n হচ্ছে 7, কারণ n মানে হচ্ছে নাম্বার অফ পয়েন্ট। আর এখানে টোটাল পয়েন্ট কয়টা আছে, 1 2 3 4 5 6 7, এবং এটা কিন্তু এই যে এক্স এর কোঅর্ডিনেট 7 দেখে না, এই পয়েন্টগুলো কিন্তু 2 3 করেও বাড়তে পারে। সাপোজ এটা 1 হইতে পারে, এটা 3 হইতে পারে, এটা 5 হইতে পারে, এটা 11 হইতে পারে, এটা 14 হইতে পারে, এটা 19 হইতে পারে, এটা 22 হইতে পারে। ঠিক আছে, এরকমভাবে মানে কাজে কোঅর্ডিনেটের ভ্যালুটা ইম্পর্টেন্ট, কতগুলো, মানে এখানে যদি 7 জায়গায় 22 হইতো তাহলে কিন্তু এন এর মান কত হইতো, 7, অর্থাৎ এন দিয়ে বোঝায় হচ্ছে নাম্বার অফ পয়েন্ট। কাজে এখানে যেহেতু পয়েন্ট 7টা,
নট দিস 7 ইজ নট দিস 7, যেহেতু টোটাল পয়েন্ট 7টা সেই কারণে আমরা লিখতেছি n সমান সমান 7। এখন একইভাবে এখন এক্স এ যোগ করে পেলাম 28, ওয়াই ভ্যালুগুলো যোগ করে পেলাম 24, এক্স স্কোয়ার যোগ করে পেলাম 140, আর এক্স আই ওয়াই গুণ করে পেলাম 119.5। এখন এন এর মান 7 আর এক্স বারের মান হচ্ছে কত, যত যোগফল তাকে 7 দিয়ে ভাগ করবো, কাজে এক্স বার হচ্ছে কত 4, ওয়াই ভার হচ্ছে ওয়াই এর যোগফলগুলোকেও 7 দিয়ে ভাগ করবো, তাহলে হবে হচ্ছে 3.428571। এগুলো আমরা কেন বের করলাম, কারণ আমাদের আগের ফর্মুলায় কিন্তু যে দেখেন এক্স বার ওয়াই বার এগুলোরও এক্স বার আর ওয়াই বার এটার মানও দরকার ছিল। আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে এরপরে কি হবে। এরপরে ফর্মুলা যেটা ছিল, এ ওয়ানের ফর্মুলা কি ছিল, এন সামেশন অফ এক্স আই ওয়াই আই, এখন এন হচ্ছে কত 7, সামেশন অফ এক্স আই ওয়াই আই বের করছিল 119.5, মাইনাস সামেশন অফ এক্স আই হচ্ছে 28, সামেশন অফ ওয়াই আই হচ্ছে 24, এগুলো বসায় দিলাম, আর ডিভাইডেড বাই এন, এন এর মান হচ্ছে আবার 7, সামেশন অফ এক্স আই স্কোয়ার হচ্ছে আবার ওই ফর্মুলা থেকে 140 বসায় দিলাম, আর সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার মানে কি, যে এক্স এর সবগুলো যোগ করলাম 28, এই তার এই এক্স এর যোগফলের বর্গটা হচ্ছে এক্স আই হোল স্কোয়ার, আর সামেশন অফ এক্স আই স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ারের সামেশনগুলা, ঠিক আছে, এক্স এর ভ্যালুগুলোর স্কোয়ারের সামেশনগুলো, ঠিক আছে, এরকম। কাজে এন সামেশন অফ এক্স আই স্কোয়ার ভ্যালু হচ্ছিল কত 140, আর মাইনাস সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার এটার মান হচ্ছে কত, সামেশন অফ এক্স আই যেহেতু হচ্ছে 28, কাজে সামেশন অফ এক্স আই হোল স্কোয়ারের মান হচ্ছিল 28 স্কোয়ার, ঠিক আছে। কাজে জাস্ট এই ফর্মুলাতে মানগুলো বসে দিলাম, এন হচ্ছে নাম্বার অফ পয়েন্টস অর্থাৎ 7, এখানে হচ্ছে সামেশন অফ এক্স আই ওয়াই আই, এখানে হচ্ছে এক্স আই এর ভ্যালুগুলোর যোগফল, এখানে ওয়াই আই এর ভ্যালুগুলোর যোগফল, এখানে এন আবার 7, এখানে হচ্ছে এক্স আই স্কোয়ারের যে ভ্যালুগুলা সেগুলো সব যোগ করা, আর এখানে হচ্ছে এক্স আই সবগুলা ভ্যালুগুলো যোগ হবে, তারপরে সেই যোগফলটাকে স্কোয়ার করা, ঠিক আছে। এরকম মান টান বসাইলে আপনার এ ওয়ানের মান আসতেছিল 0.839287, আর এ জিরোর মান আসতেছিল ওয়াই বারের মান আমরা ওটি বের করছি 3.428571, মাইনাস এ ওয়ান এক্স বার এ ওয়ান হচ্ছে অলরেডি বের করছি 0.839287 এটা, আর সেটাকে আমরা গুণ করলাম হচ্ছে কত দিয়ে, 4 দিয়ে। তাহলে এভাবে আমরা এ জিরো আর এ ওয়ানের মানটা ফর্মুলাতে বসায় পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখানে আগে এই জন্য এখানে যেহেতু ওয়াই বার আর এক্স বার আছে, এই জন্য আগেই ফর্মুলা দিয়ে এক্স বার আর ওয়াই বারের মানটা আমরা বের করে নিলাম, তারপরে এই ফর্মুলা ইউজ করে আমরা এ জিরো আর এ ওয়ানের মান পেয়ে গেলাম। কাজে এখন স্ট্রেট লাইনটা যেহেতু ওয়াই সমান সমান এ জিরো প্লাস এ ওয়ান এক্স, কাজে ওখানে এ জিরো আর এ ওয়ানের মান বসায় গেলে আমি রিগ্রেশন যে লিস্ট স্কোয়ার মেথডে যে রিগ্রেশন লাইনটা সেটার ইকুয়েশন পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট এটা কিন্তু পড়ি, এখন আমরা গ্রাফ পেপারটা যে দিলাম এটা কিন্তু অ্যাসাইনমেন্টে দিতে হবে না, এক্সপ্লিসিটলি না বলা থাকলে। আমরা এই যে পয়েন্টগুলো আছে মানে রিগ্রেশন লাইনটার ভূমিকা মানে সিগনিফিকেন্সটা আসলে কি, এই যে 1.5 2.5 এই পয়েন্টগুলো আমরা এই গ্রাফ পেপারের মধ্যে প্লট করে দিলাম। এই কোণাটা বাম দিকের নিচের কোণাটা হচ্ছে 0 0, তারপরে ওই গ্রাফ পেপারের ভ্যালুগুলোকে আমি প্লট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই যে স্ট্রেট লাইনটা আমরা পাচ্ছি সেটার কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে প্রায় 0, তার মানে এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে, আর স্লোপটা হচ্ছে 0.839 অর্থাৎ 1-এর একটু নিচে। তাহলে আমরা এই যে ইরিগেশন লাইনটা পাইলাম সেটা দেখতে হচ্ছে যে সেটা প্রায় মূল বিন্দু দিয়ে যাবে এবং তার স্লোপ হচ্ছে 1-এর একটু কম, সেরকম একটা স্ট্রেট লাইন আমরা এখানে আঁকলাম। তার মানে হচ্ছে কি 1 2 3 4 5 6 7 এই 7টা পয়েন্ট দিয়ে আমরা একটা রিগ্রেশন লাইন ড্র করলাম, ঠিক আছে। এখন এটা সিগনিফিকেন্সটা কি, যে এই এই স্ট্রেট লাইনটা এমন যে প্রত্যেকটা পয়েন্ট থেকে যে ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্বের স্কোয়ার নেই, তাহলে সেই যোগফলের সামেশনটা হবে হলো মিনিমাম, ঠিক আছে। এটাই হলো এই লিস্ট স্কোয়ার রেঞ্জের সিগনিফিকেন্স। কিন্তু এই ছবিটা আমরা জাস্ট অঙ্কটা কী বের করলাম তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কী সেটা বোঝার জন্য আমরা এই ছবিটা আঁকছি। এটা আসলে আপনার অঙ্ক করার জন্য বা অ্যাসাইনমেন্টে যদি কিছু বলা না থাকে এই ছবি আঁকার দরকার হবে না, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই শেষ। আপনাদের সিলেবাস তো এই পর্যন্তই, এই অঙ্কটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন,
এখান থেকে একটা অ্যাসাইনমেন্ট থাকেই সাধারণত আর কি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ।